সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে উপস্থাপনায় পুরোটা সময় জুড়ে থাকবো আমি, ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন ডক্টর এম ইয়াসিন আলী, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আমরা আজকে কথা বলবো গর্ভাবস্থা ও প্রসব পরবর্তী কোমর ব্যথার করণীয় নিয়ে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছি, কারণ হচ্ছে আমরা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যে কোনো ধরনের ব্যথা নিয়ে আলোচনা ঠিকই করি, কিন্তু কেন জানি আমাদের এই যে গর্ভাবস্থায় যে সমস্যাগুলো হয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আমরা খুব কম করি। এবং যারা আসলে গর্ভাবস্থায় থাকেন, তারাও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে কেমন জানি দ্বিধাবোধ করেন, যার কারণে ওনাদের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন থেকে যায়, যেটা সমাধান ওনারা নিজেরাও পান না এবং আসলে আমাদেরও দেয়া হয়ে উঠে না। তো আজকের টপিকটা খুবই সুন্দর। আমরা আজকে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, যাতে যারা গর্ভাবস্থায় এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন তাদের জন্য একটু হেল্পফুল হয়। জি, তো অবশ্যই। প্রথমে, জি, প্রথমে একটু জিজ্ঞেস করে নিব, এই যে গর্ভাবস্থায় আসলে ব্যথার তো অনেক ধরনের কারণ থাকতে পারে। মূলত জি আপনি কি ধরনের রোগী আসলে পেয়েছেন যে গর্ভাবস্থায় এই কোমর ব্যথা হচ্ছে, এবং এর কারণগুলো আসলে ঠিক কি কি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা আলোচনা করব। বিষয়টা হলো এরকম যে কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে বিশেষ করে গর্ভ অবস্থায় কিংবা প্রসব পরবর্তী কোমর ব্যথার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। যেমন গর্ভ অবস্থায় আমরা যদি ধরি, যেমন ফার্স্ট ট্রাইমেস্টারটা পার হওয়ার পরে যখন গ্রাজুয়ালি জি। ভ্রূণটা বড় হতে থাকে, বিশেষ করে আফটার 6 মান্থ, তখন কিন্তু অম্বের ওজনটা বাড়তে থাকে এবং সেই সময় থেকেই জি। আমরা অনেক পেশেন্ট পাই যাদের কোমর ব্যথাটা শুরু হয়। এবং এই ব্যথার কারণ, অন্যতম একটা কারণ হলো, আপনি জানেন যে আমাদের কোমরে লাম্বার রিজন একটা কার্ভ থাকে, যে কার্ভটা গ্রাজুয়ালি কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাট হতে হতে থাকে। কারণ কি, অম্বের ওজন যত বাড়ে আমাদের কোমরের জি। মাংসপেশিগুলা ওমটাকে হোল্ড করে রাখে, ওজনটাকে ধরে রাখে। যত আস্তে আস্তে জি। এটা 6 to 7 8 9 মান্থের দিকে যায়, গ্রাজুয়ালি হুম। ওজন বাড়তে থেকে মাসেল গুলা হোল্ড করে রাখতে রাখতে এক সময় ফ্যাটিক হয়ে যায় এবং এই মাসেল গুলো আস্তে আস্তে উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই মাসেল উইকনেস থেকে মূলত পেইন গুলো শুরু হয়। পাশাপাশি আমাদের আচ্ছা। পোস্টার জনিত কিছু বিষয় থাকে। আমরা ডিউরিং প্রেগন্যান্সি অনেক সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকের একেবারেই কমে যায়। অনেকে জি। এই সময়টা মনে করে যে আমি কমপ্লিট বেড রেস্টে থাকলে সবচেয়ে হয়তো বড় ভালো। এবং কিছু কিছু জি। ইন্ডিকেশনও থাকে যাদেরকে আমরা রেস্টে থাকার জন্য বলে থাকি। তো এই জি। সময়গুলোতে দেখা যায় যে ডিউ টু ইনঅ্যাক্টিভিটি কিংবা ডিউ টু মাসেল অ্যাবিউজ, মানে ডিসইউজ অ্যাট্রফি বলি আমরা, তার মাসেলের মাংসপেশি ব্যবহার না হওয়ার ফলে আস্তে আস্তে মাসেল গুলো কিন্তু আরো উইকনেস ডেভেলপ করে। এবং এই মাসেল উইকনেস থেকে মূলত কোমর ব্যথা, মাস্কুলোস্কেলেটাল কোমর ব্যথাগুলো হয়। এছাড়া আমরা এই সময়গুলোতে কিছু মানে রেফার্ড পেইন পাই, যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় গল স্টোন ডেভেলপ করে গর্ভ অবস্থায়। দেখা যায় যে অনেকের আগে থেকে হয়তো গল স্টোন ছিল। এই ধরনের কিছু পেইন রেডিয়েট করে কোমরের দিকে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে কারো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি যদি থাকে, সেক্ষেত্রে রেডিয়েটিং পেন অনেক সময় কোমরের দিকে যেতে পারে। এছাড়া আপনি জানেন যে আহ, এই এই গর্ভাবস্থায় অনেকের কিন্তু রিকারেন্ট ইউটিআই হয় এবং সেটা থেকে ইউরেথ্রা বরাবর পেইনটা রেডিয়েট করে অনেক সময় কিডনির দিকে যেতে পারে, সেক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে। আমরা মূলত আজকে আলোচনা করছি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার কিংবা স্পাইনাল যে সমস্যাগুলো থেকে পেইনটা হয়, সেইগুলো নিয়ে আসলে বেসিক্যালি আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনেক পেশেন্ট এরকম পাওয়া যায় যে কোমরে ব্যথা ছিল হয়তো বা গর্ভাবস্থায় যাওয়ার অনেক আগে থেকে, কিন্তু সেটাকে রাইট। ওনারা খুব একটা সিরিয়াসলি নেন। সিরিয়াসলি না নেওয়ার কারণে যেটা হয়েছে, মাঝে মাঝে ওষুধ খেতেন, পেন কিলার খেতেন, পেন কিলার খেয়ে ব্যথা কিছুদিন কম থাকতো, আবার হয়তো বা কোনো কাজকর্মের সময় বাড়তো। এরকম পেশেন্টরা যখন গর্ভাবস্থায় যান আর এই সময়টায় যখন ব্যথা ওঠে, এখন যেহেতু গর্ভাবস্থায় আছেন, ওনারা নিজেরাও জানেন যে সব ধরনের ওষুধ এখন খাওয়া যাবে না, যার কারণে তখন যেটা সমস্যা হয়, ব্যথার ওষুধ আর ওনারা সেবন করতে পারেন না, ফলে ব্যথা নিয়ে কিন্তু আরো বেশি ভুগেন। তো এই সময়টাতে আসলে কি করা উচিত? জি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুবই মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে এটা সাধারণ মানুষ যারা দেখছেন এবং যারা দেখবেন সবার কাজে আসবে। বিশেষ করে হুম। আমরা আসলে এখন যে সময়টা পার করছি, আপনি জানেন, বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স আমরা কোভিড এর হুম। সাথে যুদ্ধ করে যাচ্ছি। কোভিড এই মহামারীতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। আমরা
এখন অনেকেই বাসায় থেকে বেরিয়ে হয় না, অনেকে হোম অফিস করছি, যারা অনলাইন ভিত্তিক কাজ করে তাদের বসে থাকার বিষয়টা আরো অনেক বেড়ে গেছে। এছাড়াও যারা আমরা ডেস্ক জব করি, কম্পিউটারে কাজ করি, ব্যাংকে জব করি, তাদেরও কিন্তু প্রলং টাইম বসে থাকতে হয়। তো এইসব কারণে যারা কর্মজীবী মা আছে কিংবা কর্মজীবী মহিলা, তাদের কিন্তু এই প্রলং টাইম বসে থাকা কিংবা পোস্টার জনিত, যেটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেইন বলি, এটা কিন্তু মোর দেন 80% পিপল আর সাফারিং ইন লো ব্যাক পেইন। তো আমাদের একটি স্টাডিতে দেখা গেছে যে এই ব্যথার অন্যতম কারণ হলো আমাদের পোস্টার কিংবা অবস্থানজনিত কারণে। আমরা সবসময় বলি যে একটা পোস্টারে যদি আমরা 30 থেকে 35 মিনিট থাকি, এরপরে আমরা আবার 5 মিনিটের জন্য একটা ব্রেক নিবো, একটু হাঁটাহাঁটি করবো, আবার বসবো, সাধারণত সেটা আমরা করি না। 2 নম্বর হলো অনেকের হয়তো কাজের ফাঁকে সেই সময়টা হয়েও ওঠে না। 2 নম্বর হলো আমরা যে প্রপার পজিশনে বসার কথা, আমরা দেখা যাচ্ছে মনিটরটা আই লেভেল নেই, আমরা একটু খুব উঁচু হয়ে নিচে ঝুঁকে কাজ করছি, এরকম এই পোস্টার জনিত যে ব্যাক পেইন গুলা শুরু হয়, সেগুলা আপনি যথার্থই বলেছেন, অনেক সময় আমরা গুরুত্ব দিই না। কিন্তু যখন ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ডে এই পেইন গুলা শুরু হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই আগের সমস্যার সাথে নতুন করে একটা সমস্যা যোগ হলো। এই সময় যেহেতু ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না, আমরা প্রথমেই বলি ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো প্রকার ওষুধই অ্যালাউ করা যায় না। ওই ধরনের কোনো সমস্যা জটিলতা না থাকে, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এই সময়টা আমরা চেষ্টা করি তার কি কারণে পেইনটা হচ্ছে সেটাকে নির্ণয় করা। যেমন অনেক সময় মাসেল স্পাজম জনিত কারণে হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু বলি যে হট কম্প্রেশন দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কিছু স্ট্রেসিং এক্সারসাইজের কথা আমরা বলি, খুব সিম্পল, হয়তো পেশেন্ট নিজে শুয়েই করতে পারবে। একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিলে উনি কিছু এক্সারসাইজ ওনাকে দেখিয়ে দিবেন, এবং কিছু পেলভিক ফ্লোর মাসেল এবং কিছু অ্যাবডোমিনাল মাসেল, কিছু লোয়ার ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা করতে বলি। একটু পেইনটা কমে গেলে মাসেল স্ট্রেংথ বাড়ানোর কিছু সিম্পল এক্সারসাইজ থাকে, ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, পেলভিক ব্রিজিং এক্সারসাইজ, আমরা পেলভিক ফ্লোরের কিছু মাসেল এক্সারসাইজ করতে বলি। যেটা করলে আসলে দেখেন একটা বিল্ডিং যখন দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু তার পিলার গুলো যদি মজবুত না থাকে, তাহলে কিন্তু বিল্ডিংটা নড়বড়ে। তো আমাদের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডটাও ঠিক কিন্তু আমাদের একটা বিল্ডিং এর পিলারের মতো। তো এই মেরুদণ্ডের গঠনটা যদি স্বাভাবিক না থাকে, তার সারাউন্ডিং লিগামেন্ট, মাসেল, মাংসপেশি এগুলো যদি উইক থাকে, তখন কিন্তু আমাদের আসলে আলটিমেটলি পেইন হবে, আমাদের স্টেবিলিটি কমে যাবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তো এই সমস্যাগুলো আসলে সিম্পল কিছু এক্সারসাইজের মাধ্যমেই এই সময়তে কমানো সম্ভব। এছাড়া যখন অম্বের ওজনটা অনেক বেড়ে যায়, তখন গ্রাজুয়ালি পেইনটা বাড়তে থাকে। আমি এমন কিছু পেশেন্টও পেয়েছি আমার এক্সপিরিয়েন্সে, খুব সিভিয়ার পেইন, হয়তো গাইনিকোলজিস্ট আমাদের কাছে রেফার করেছেন যে এই সময়টা তো পেইন কিলারও দেওয়া যাচ্ছে না, বাট অন্য কোনো ইন্টারভেনশনও করা যাচ্ছে না, কি করা যায়? সেক্ষেত্রে আমরা এই ধরনের রোগীদের কয়েকদিন ভর্তি থেকে কিংবা রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে বলি। শুধু ফিজিওথেরাপির ক্ষেত্রে শুধু ইলেকট্রিক্যাল মডালিটিসই না, এখানে কিছু ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি আছে, যেগুলো আমরা পেশেন্টদেরকে আমাদের ফিজিওথেরাপিস্ট নিজেরা করে দেন। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে কারোর জন্য এই ধরনের পেইন থাকে, আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। উনি আপনাকে অ্যাসেসমেন্ট করার পরে হয়তো আপনার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করবেন, কারণ সবার কিন্তু কারণ এক না, এক একজন পেশেন্টের হিস্ট্রি এবং তার সমস্যা কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। জি জি, ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরে আসব, একটা বিরতির সময় হয়ে গেছে, তো একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন স্বাস্থ্য কথা টেলিভিশনের পর্দায়। মিস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক।
দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা নামক অনুষ্ঠানটিতে। কথা বলছিলাম গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী কোমর ব্যথার জন্য করণীয়। আমাদের সাথে আছেন ডক্টর এমি ইয়াসমিন আলী। আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো শুনছিলাম। তো আপনার কথা থেকে জানতে পারলাম যে যখন গর্ভাবস্থায় থাকে মানুষ, তখন আসলে রেস্টে থাকা থেকে হালকা পাতলা কিছু এক্সারসাইজ করার প্রয়োজন হয়। তো এই বিষয়টা একটু ডিটেলস জানতে চাইবো যে কি ধরনের এক্সারসাইজ করতে হয় আর দিনে কতক্ষণ আসলে এক্সারসাইজটা করা উচিত। জি, খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আসলে আমরা মনে করি কি যতটা কমপ্লিট রেস্টে থাকতে পারবো ততটাই হয়তো পেশেন্টের জন্য কিংবা যে বেবিটা আসছে তার জন্য ভালো। আসলে সেটা না। আমরা আসলে আমাদের এন্ড থেকে বলবো যে এই ধরনের পেশেন্টদেরকে আমরা কিন্তু সবসময় এনকারেজ করি, সে যদি মুভমেন্টের মধ্যে থাকে তাহলে তার ব্লাড সার্কুলেশন গুলো ভালো থাকবে, পেলভিক ফ্লোরের মাসেলের শক্তিগুলো ভালো থাকবে, তাহলে কিন্তু তার নর্মাল যে ডেলিভারি হওয়ার জন্য যে পেলভিক ফ্লোরের মাসেলের স্ট্রেংথ দরকার সেগুলো কিন্তু মেনটেইন হবে। অন্যথায় দেখা যায় যে আমরা যদি সিডেন্টারি লাইফ লিড করি, একেবারে মুভ না করি, তাহলে আমাদের মাসেল উইকনেস তৈরি হবে এবং সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা দেখা যায়। হয়তো অন্যান্য যে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ভিন্ন কথা, কিন্তু ইন জেনারেল আমরা কিছু এক্সারসাইজের কথা বলি, সেগুলো কিন্তু খুব যে কঠিন, অনেকের মনে হয় যে এক্সারসাইজ মানেই তাকে দৌড়াতে হবে, তাকে রান করতে হবে, তাকে খুব ভারী কিছু নিয়ে এক্সারসাইজ করতে হবে, ঠিক এরকম কিন্তু না। এই সময়ের জন্য কিছু কোর স্টেবিলিটি এক্সারসাইজ আছে আমরা যেগুলো বলি, সেই পেশেন্ট শুয়ে শুয়ে বিছানায় করতে পারবেন। কিছু আছে উনি হয়তো দাঁড়িয়ে করতে পারবেন। তো এই এক্সারসাইজ গুলা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। অনেকের দেখা যায় যে তার হাইট, তার ওয়েট, তার অনেকগুলা কন্ডিশন আমরা দেখি, যে কন্ডিশনের উপর ভিত্তি করে এক একজনের জন্য ভেরিয়েশন থাকে। সবার জন্য একটা নির্দিষ্ট এক্সারসাইজ ফিক্সড না। যে কারণে আসলে এরকম একটা প্ল্যাটফর্মে আমি একটা এক্সারসাইজের কথা বললাম, অনেকে হয়তো করা শুরু করে দিল, তাহলে হবে কি তার জন্য হয়তো এটা হিতে বিপরীত হতে পারে। অতএব এই এক্সারসাইজ গুলো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হবে। এই এক্সারসাইজ গুলো কিন্তু আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ। যেমন মেডিসিন একটা থেরাপিউটিক ট্রিটমেন্ট পারপাসে ইউজ হচ্ছে, ঠিক তেমনি এই এক্সারসাইজ গুলো একটা ট্রিটমেন্ট পারপাসে ইউজ হচ্ছে। সো এটা আসলে ওভারঅল কিংবা ইন জেনারেলি আসলে বলার সুযোগ নেই। ম্যান টু ম্যান ভেরি করে, তার রোগের কারণ, তার সমস্যা, তার সিভিয়ারিটি সবকিছু চিন্তা করে আমরা তখন এই প্রেসক্রিপশন গুলা করে থাকি। ধন্যবাদ। আপনার কথা থেকে আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আমরা আসলে অনেক সময় নিজেরাই আসলে নিজে নিজে এক্সারসাইজ শুরু করি। বিভিন্ন সময় আমরা হয়তো বা ইউটিউব দেখি যে কি এক্সারসাইজ হচ্ছে, দেখে দেখে এক্সারসাইজ করা শুরু করি, কিন্তু আসলে সব এক্সারসাইজ সবার জন্য না। বয়স ভিত্তিতে, পরিস্থিতি ভিত্তিতে, শরীরের অবস্থা অনুযায়ী কিন্তু এক্সারসাইজেরও তারতম্য হয়, এবং এটা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ছাড়া করাটা আসলেই উচিত না। সো আমরা কখনো নিজে নিজে কিছু করার চেষ্টা করব না, না ফিজিওথেরাপি, না এক্সারসাইজ যেটা বলা হচ্ছে, আর না আমরা কোনো রকমের ওষুধ খাবো। আমরা অবশ্যই তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেটা সাধারণত গর্ভাবস্থায় আমি বেশ কিছু মাদের প্রশ্ন আমি পেয়েছি, এটা যে ওনাদের যখন কোমর ব্যথা এরকম হয় এবং অনেকে জিজ্ঞেস করে যে পরীক্ষা কি করা লাগবে। তো আমরা নর্মালি জানি যে এরকম যদি কোমর ব্যথা অনেকদিন ধরে থাকে, আলটিমেটলি এমআরআই একটা খুব ভালো একটা চিকিৎসা, যে এমআরআই এর দেখার পরবর্তী অবস্থায় আমরা বুঝতে পারি আসলে আলটিমেটলি কি সমস্যাটা হয়েছে। তো ওনাদের প্রশ্ন যেটা থাকে যে গর্ভাবস্থায় কি আসলে এমআরআই করা সম্ভব, নাকি এটাতে বাচ্চার ক্ষতি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমরা এই প্রেগনেন্সি পিরিয়ডে যদি খুব বেশি সমস্যা না থাকে, যখন দেখা যায় যে খুব ইমার্জেন্সি একটা কন্ডিশন, সেক্ষেত্রে আমরা এক্সরে কিংবা এমআরআই, রেডিয়েশন জাতীয় জিনিসগুলোকে আমরা মানে পারতপক্ষে না করি, কারণ এক্সরে কিছু ইয়ে থাকে, কন্ট্রাইন্ডিকেশন থাকে। আর তাছাড়া একটা ভ্রূণ কিংবা একটা বেবির জন্য যাতে ক্ষতিকর না হয়, এই এক্সপোজার গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এমআরআইটাও ঠিক এরকমই একটা ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে টেস্টটা করা হয়। যদিও এক্সরে থেকে এটার ক্ষতিকর দিক অনেক কম, তারপরেও মানে আমরা যদি মনে করি তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ওই সময়টাতে আমরা রোগটাকে নির্ণয় করতে পারছি, তবে এই ধরনের ইনভেস্টিগেশনে আমরা পারতপক্ষে যাই না। কিন্তু ইন কেস অফ ইমার্জেন্সি তখন প্রয়োজন হলে করা লাগতে পারে, কিন্তু সেটা সংখ্যা খুব কম। আমরা হয়তো খুব সিভিয়ার না হলে মানে ডিউরিং প্রেগনেন্সি এই ধরনের ইনভেস্টিগেশনে যাই না।
আচ্ছা, ধন্যবাদ এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এটা আসলে অনেকেরই জানার ইচ্ছা থাকলেও ওনারা অনেক সময় ভয়ে বলতে পারেন না যে কি করা লাগবে, রাইট। কারণ এক তো হচ্ছে যে এমআরআই এর একটা ভীতি থাকে সবার, তারপরে এমআরআই করতে অবশ্য একটা খরচও লাগে, আবার ব্যথাও সহ্য করতে পারেন না। তো এই সব মিলিয়ে আসলে তখন মায়েরা আসলে খুবই ওনার কমপ্লিকেশনের মতো একটা সময়ে রোগীর থাকে। উচিত ওনার চিকিৎসকের কাছে যাওয়া। উনি হয়তো যদি প্রয়োজন বোধ করেন তখন হয়তো রেফার করবেন কাউকে, সেই বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবে ওনার পরিস্থিতি অনুযায়ী আসলে কি করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে। তো নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ দর্শক আমাদের সাথে থাকুন, চোখ রাখুন স্বাস্থ্য কথা টেলিভিশনের পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। শুধু দর্শক বিন্দু, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটিতে। সঙ্গে আছেন ডক্টর এম ইয়াসির আলী। আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী কোমর ব্যথার করণীয়। তো আমরা চলে যাচ্ছি আলোচনাতে। আমাদের এই যে গর্ভাবস্থায় যদি কারো ডিস্ক প্রোলাপস থেকে থাকে আগের থেকে ডায়াগনোজড, সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আরেকটা হয় সেটা হচ্ছে অনেকের শখ থাকে নর্মাল ডেলিভারি করবে, কিন্তু তাদের মনের মধ্যে ভয় থাকে যে নর্মাল ডেলিভারি করার সময় যদি পিঠে আবারও চাপ পড়ে, সেক্ষেত্রে কি আমার ডিস্ক প্রোলাপস যেগুলো আছে আরো বেড়ে যাবে বা আরো খারাপের দিকে হবে, আমরা কি নর্মাল ডেলিভারি করতে পারবো কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি। ধন্যবাদ আপনাকে। আসলে ডিস্ক প্রোলাপসটাকে আমরা আমাদের ক্লাসিফিকেশন করি, যেমন মাইল্ড, মডারেট এবং সিভিয়ার তিনটা কন্ডিশনে ভাগ করি। দেখা যায় যে মাইল্ড এবং মডারেট অবস্থানে যদি থাকে, সেক্ষেত্রে যদি তার কিছু পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ, ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ সে যদি ডিউরিং ডেলিভারি করতে থাকে, তাহলে কিন্তু তার জন্য এই নর্মাল ডেলিভারিতে যে প্রেশারটা থাকে ওটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু কারো ক্ষেত্রে যদি খুব সিভিয়ার ডিস্ক প্রোলাপস থাকে এবং তার উপসর্গ তার সেই অনুযায়ী থেকে যায়, যেমন তার হয়তো পায়ে অনেক পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে যাচ্ছে, পায়ে নামনেস সেন্সেশন চলে এসছে, কিংবা এমন আছে যে তার পায়ের শক্তি অনেকখানি কমে গেছে, প্রস্রাব পায়খানা যেটাকে আমরা বাউল ব্লাডার ইনকন্টিনেন্স বলি, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ থাকে না, এই ধরনের সমস্যা যদি খুব সিভিয়ার অবস্থানে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু হয়তো বিশেষজ্ঞ চিকিৎসক যার অধীনে চিকিৎসারত আছেন উনি রোগীর গাইনোকোলজিক্যাল যে অ্যাসপেক্ট ওটা দেখে হয়তো ডিসিশন নেবেন তার হয়তো এটার জন্য সিজারিয়ান সেকশনের প্রয়োজন আছে কিনা। এছাড়া যদি ওনার কনসালটেন্সির জন্য একজন স্পাইনাল স্পেশালিস্ট যারা, তাদের যদি স্পাইন সার্জন কিংবা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, তাদের পরামর্শ এখানে নেওয়া লাগতে পারে। ডিপেন্ড করে, তবে মাইল্ড মডারেট ক্ষেত্রে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এবারে আসি আপনার কথা থেকে আমি ধরছি, এবার স্পাইনালের ব্যাপারটা নিয়ে আসি। আমরা জানি যে সিজারের সময় অনেক সময় স্পাইনাল, আমাদের সবসময় স্পাইনালই দেওয়া হয়। তো পেশেন্টদের একটা ধারণা থাকে যে অনেক সময় অনেকের কোমর ব্যথা ফিল হওয়া শুরু হয় কিন্তু সিজারের পরে। তো সবার একটা চিন্তা ভাবনা থাকে হয়তো বা স্পাইনাল দেওয়ার সময় কিছু একটা গন্ডগোল হয়েছে এবং তারপর থেকে আমার কোমর ব্যথা শুরু হয়েছে। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন। জি, অনেক ধন্যবাদ। এই বিষয়টা আসলে খুবই কমন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স এই ধরনের পেশেন্ট প্রায় পাই। যদি আমরা হিস্ট্রি নিতে যাই যে আপনার পেইনটা কবে থেকে শুরু হলো, তার দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে বিরাট একটা অংশের পেশেন্ট আমাদেরকে বলে যে আমাদের ডিউরিং ডেলিভারি একটু নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে, আমরা আবারও ফিরে আসছি। জি, সিজারিয়ান সেকশন পরবর্তী যে ওই সময় যে একটা ইনজেকশন দিয়েছিল, এরপর থেকে আমার পেইনটা শুরু হয়েছে এবং আজ অব্দি পেইনটা কন্টিনিউ করছে। এবং এটা আমার মার ছিল, আমার খালার ছিল, আমার পরিবারের অনেকেরই আছে। অতএব এই জিনিসটা কখনো ভালো হবে না, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আমরা বসে আছি। তো আসলে বেসিক্যালি আমি যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি দেখেন যে একটা মায়ের যদি তার পুরো 9 মাসের একটা হিস্ট্রি আমরা তুলে ধরি, প্রথম 3 মাসে হয়তো তার খুব বেশি পরিবর্তন হয় না ভ্রূণের, কিন্তু গ্রাজুয়ালি যখন তার গর্ভস্থ ভ্রূণটা বড় হতে থাকে, একটা সময় যে একটা অম্বের ওজন 15 কেজি 20 কেজি পর্যন্ত হয়ে যায় লাস্ট এন্ডের দিকে। তো এই যে একটা লম্বা টাইম আমাদের কোমরের মাংসপেশি, তার আশেপাশে সারাউন্ডিং মাংসপেশিগুলো যখন কোনটাকে হোল্ড করে রাখে, মাসলগুলো কিন্তু আসলে ফ্যাটিক হয়ে যায়, ধরে রাখতে রাখতে একটা সময় যে খুব ফ্যাটিক হয়ে যায়, খুব উইক হয়ে যায়।
এর পরবর্তীতে যখন ডেলিভারি হয়, পোস্ট ডেলিভারিতে, সেটা নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিয়ান সেকশন হোক, দুইটা ক্ষেত্রেই আমাদের কোমরের চারপাশের মাংসপেশিগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। যেমন দেখেন পেলভিক ফ্লোর মাসল গুলো উইক, ঠিক তেমনই কোমরের পিছনের মাংসপেশিগুলো উইক, মানে ওভারঅল সব মাসলের উইকনেস থেকেই কিন্তু মূলত পেইনটা শুরু হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকের যারা এই রিলেটেড চিকিৎসক আছেন, গাইনি কিংবা প্রসূতিবিদ্যা চিকিৎসক, তিনারা হয়তো কিছু এক্সারসাইজ অ্যাডভাইসও করেন আমাদের রোগীদের। তারা হয়তো ওই সময়গুলোতে ওটা ইগনোর করে, অনেক সময় এক্সারসাইজ গুলো করেন না, যার ফলে দেখা যায় যে এই সমস্যাগুলো নিয়ে তারা সাফার করতে থাকে। আসলে নিয়ম হলো যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে সিজার পরবর্তী ডেলিভারি পরবর্তী দিন থেকেই সে কিছু সিম্পল এক্সারসাইজ করতে পারে। সেই এক্সারসাইজ গুলা ক্যাটেগরাইজ করি আমরা। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি যে কিছু স্ট্যাটিক এক্সারসাইজ আছে যেটা উনি মুভমেন্ট করবে না বা মাসেল কন্ট্রাকশন করবে, সেটাকে স্ট্যাটিক ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা বলি। পেলভিক ফ্লোরের কিছু এক্সারসাইজ আছে যেটা জাস্ট মাসেল কন্ট্রাক্ট করবে আবার রিল্যাক্স করবে, ছেড়ে দিবে। এইভাবে কিছু এক্সারসাইজ আমরা ডেলিভারি পরবর্তী দিন থেকে করতে পারি। তো এই এক্সারসাইজ গুলো গ্রাজুয়ালি আবার চেঞ্জ হয়, কিছুদিন পরে তার এক্সারসাইজ গুলো আবার ভিন্নতা আসে। সেখানে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা যোগ করি, কিছু রেসিস্টেন্স এক্সারসাইজ যোগ করি। এভাবে করলে দেখা যায় যে উইদিন 2 to 3 উইকস এর মধ্যে পেশেন্টের মাসেল গুলো কিন্তু আবার আগের অবস্থানে চলে যায়, মাসেল পাওয়ার বেড়ে যায়, তখন সেই পেইন গুলো কিন্তু আর থাকে না। কিন্তু আসলে এই জায়গাটাই অনেক ঘাটতি রয়েছে, মানুষের অ্যাওয়ারনেস এর অভাব আছে। অনেকে মনে করে মাত্র একটা ডেলিভারি হয়েছে, এই সময় কেন এক্সারসাইজ করবো কিংবা কিভাবে করবো, আমি তো দৌড়াতে পারছি না, হাঁটতে পারছি না, এক্সারসাইজ করবো কিভাবে। আসলে এই এক্সারসাইজ গুলো কিন্তু ওই অ্যারোবিক এক্সারসাইজ এর মতো না, এটা সিম্পল কিছু এক্সারসাইজ বিছানায় শুয়েই সে করতে পারবে। এরপরে যদি আসি আমরা সিজার পরবর্তীতে, একই কথা, কিন্তু সিজারের ক্ষেত্রে আমরা বলি অ্যাটলিস্ট তার যে ওনটা হিলিং না হওয়া পর্যন্ত কিছু এক্সারসাইজ আমাদের রেস্ট্রিকশন থাকে, যাতে তার ওই সেলাইয়ের জায়গাটা যেন ছুটে না যায়, হিলিংটা সঠিকভাবে হয়। তো এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ আমরা করতে পারি, কিন্তু আমরা বলি যে অ্যাটলিস্ট 7 ডেজ পর থেকে স্টার্ট করতে হবে, এবং 7 ডেজ পরে কিছু এক্সারসাইজ সে করতে পারবে, কিন্তু আপনার গ্রাজুয়ালি তাকে এক্সারসাইজ গুলো চেঞ্জ করতে হয়। কারণ নর্মাল ডেলিভারিতে তো কোনো সিজারিয়ান সেকশনের মতো কোনো সেকশন থাকে না, সো সে সব ধরনের এক্সারসাইজ গুলো স্টার্টিং থেকে করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু এক্সারসাইজ আমরা ওই মুহূর্তে করতে পারি না, বাট গ্রাজুয়ালি আস্তে আস্তে করে স্ট্রেংথেনিং এর দিকে যাওয়া যায়। তো আসলে এই দুইটার ক্ষেত্রেই পরামর্শ, প্রেসক্রিপশন অনুযায়ী যদি গাইডলাইন অনুযায়ী করেন, তাহলে আমরা কিন্তু অনেকাংশেই এই কোমর ব্যথা, বিশেষ করে প্রসব পরবর্তী কোমর ব্যথা থেকে বের হয়ে আসতে পারি। আচ্ছা, আমরা দেখি যে গাইনোকোলজিস্টরা সাধারণত বলেন যে ডেলিভারির পরে একটা বেল্ট ইউজ করতে কোমরে, যদিও বা এটা নর্মাল একটা অ্যাবডোমিনাল বেল্ট, বাট আমরা জানি যে কোমর ব্যথার জন্য লাম্বার কর্সেট নামে একটা বেল্ট আছে আলাদা, এটা সাপোর্টের জন্য যেটা ইউজ করা হয়। তো সিজার পরবর্তী অথবা ডেলিভারি পরবর্তী অবস্থায় কি লাম্বার কর্সেট ব্যবহার করা যাবে, আর এটা গেলে কিভাবে ব্যবহার করতে হবে ব্যথা নিয়ন্ত্রণের জন্য? আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন। বিষয়টা হলো এরকম, আসলে ওই সময় যে বেল্টটা ব্যবহার করা সেটা আসলে বেসিক্যালি অ্যাবডোমিনাল সাপোর্টের জন্য, তার অ্যাবডোমিনাল মাসল গুলো উইক, একটা সেকশন দেওয়া হয়েছে যাতে ওই জিনিসটাকে মানে একটু হোল্ড করে রাখে, জার্কিং না হয়, ঝাঁকি না লাগে। এবং এই সময়টাতে দেখা যায় যে বেবিকে কোলে নিতে হয়, হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে যাতে ওইখানে কোনো আঘাত না লাগে সেটাকে প্রিভেন্ট করার জন্য এটা বেসিক্যালি দেওয়া হয়। আর আমরা যে স্পাইনাল প্রবলেমের জন্য যে বেল্টটা দিয়ে থাকি সেটা হলো আসলে স্পাইনকে সাপোর্ট দেওয়ার জন্য। তো দুইটা আসলে ভিন্ন কারণ। তবে কারো যদি দেখা যায় যে তার আগে থেকে পিএলআইডি হিস্ট্রি আছে, হ্যাঁ, তার ডিস্ক প্রোলাপসের প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওই পেলভিক সাপোর্টটা যদি এর সাথে থাকে, যেমন অ্যাবডোমিনাল বেল্টটা ইউজ না করে সে যদি লাম্বার কর্সেট ইউজ করে, বোথ দুইটাতেই সে প্রোটেক্টেড হলো। 2 নম্বর হলো আসলে এটার পাশাপাশি তার মাসেল গুলোকে বিল্ড আপ করার জন্য কিছু কোর স্টেবিলিটি এক্সারসাইজ বলি আমরা, কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, কিছু পেলভিক ফ্লোরের কিছু এক্সারসাইজ আছে, এগুলো যদি করে তাহলে আস্তে আস্তে তার মাসেল গুলো বিল্ড আপ হলে এই বেল্টটা ইউজ করতে হবে না। এই বেল্টটা মূলত আমরা বলি যে যখন জার্কিং হওয়ার সম্ভাবনা, রিক্সায় চড়লে, গাড়িতে চড়লে ঝাঁকি লাগে, তখন ব্যবহার করবে। ডিউরিং রেস্ট অবশ্যই খুলে রাখবে, আদারওয়াইজ তার সারাউন্ডিং মাসেল গুলা কিন্তু আরো উইকনেস ডেভেলপ করে, তার মাংসপেশিগুলো আরো শক্তি কমে যায়। সেক্ষেত্রে এই বেল্টটা কিন্তু তার জন্য আরো হার্মফুল হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তো এমনি আমরা অনেককেই দেখি যে এই কোমর ব্যথার জন্য এরকম লম্বা কর্সেট বহুদিন ধরে পরে থাকেন আর কি। তো এই ব্যথার জন্য আলটিমেটলি
এই বেল্ট কি সারা জীবনই ইউজ করা যায় নাকি আসলে অতটা ইউজ করা উচিত না, বা ওভারঅল একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি, বেল্টের ব্যাপারটা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাই আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা যদি সাধারণ মানুষকে এই বিষয়ে একটু ক্লিয়ার করে বলতে চাই, বিষয়টা হলো এরকম, বেল্টটা আমরা ব্যবহার করছি শুধুমাত্র আমাদের কোমরের যে মাংসপেশি লিগামেন্ট গুলো রয়েছে সেইগুলোকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। যেমন কারো হয়তো ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে, তাহলে ডিস্ক প্রোল্যাপস হলে কি হয়, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা থাকে, স্পেসটা কিন্তু একটু রিডিউস হয়ে যায়। আমরা ট্রিটমেন্টের মাধ্যমে তার স্পেসটা একটু বাড়ানোর একটা পদ্ধতি ব্যবহার করি। আবার যদি সে জার্কিং হয়, ঝাঁকি লাগে, তাহলে কিন্তু জিনিসটা আবার স্পেসটা রিডিউস হয়ে যাচ্ছে, সো তার ট্রিটমেন্টটা ইফেক্টিভ হবে না। এই জন্য আমরা ডিউরিং ট্রিটমেন্ট এবং ডিউরিং জার্নি এটা ব্যবহার করতে বলি। শুধুমাত্র জার্নির সময় ব্যবহার করবে, আবার রেস্টে থাকার সময় খুলে রাখবে। অন্যথায় একটা বেল্ট যদি আমরা প্রলং টাইম লাগিয়ে রাখি, তাহলে আমাদের মাংসপেশিগুলোকে আরো উইক করে ফেলে, যেটা লং টার্ম আমাদের ক্ষতি করে। এই জন্য এই বেল্টটা মানে আমরা দীর্ঘ সময় ব্যবহার করতে না করি, শুধুমাত্র জার্নির সময়, হাঁটা চলার সময়, সিঁড়িতে ওঠানামা করার সময় ব্যবহার করবে, রেস্টে থাকার সময় খুলে রাখবে ডিউরিং ট্রিটমেন্ট। বাট যখন উনি কমপ্লিটলি রিকভার হয়ে যাবে, তখন কিন্তু তারা এই বেল্টের প্রয়োজন নেই। হ্যাঁ, এবং কখনো কখনো আমরা কিছু প্রিকশনের ক্ষেত্রে ব্যবহার করতে বলি। যেমন হয়তো একজনের ডিস্ক প্রোল্যাপসের হিস্ট্রি আছে, উনি হয়তো একটা লম্বা জার্নি করবে যেখানে হয়তো অনেক জার্কিং এর সম্ভাবনা আছে, আমরা বলি যে তার বাসের সিটটা এমন ভাবে নিবে যে জার্কিংটা কম হয়, সামনের দিকে কিংবা মিডিল অবস্থানে থাকবে। এছাড়া রিক্সায় চড়লে অনেক জার্কিং হয়, আমাদের দেশের রাস্তাগুলো কিন্তু অতটা সমতল না, সেক্ষেত্রে উনি জার্কিং এর সময় জাস্ট ব্যবহার করবে, রেস্টে থাকার সময় অবশ্যই খুলে রাখবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা ছোট্ট ব্যাপার নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে অনেকের প্রেগন্যান্সির আগে কোমর ব্যথা থাকে, মাঝে মাঝে হচ্ছে যাচ্ছে থাকছে, এরকম একটা হিস্ট্রি থাকে, এবং ডেলিভারির পর অথবা সিজারের পরে ওনারা বলেন যে ওনাদের কেন জানি মনে হয় যে মাঝে মাঝে কোমর ব্যথা হচ্ছে আর পেশাব লিক করছে, ওনাদের ধরে রাখতে কষ্ট হচ্ছে। তো এটার সাথে কি কোনো কানেকশন আছে নাকি কোমর ব্যথার? না না, অবশ্যই আছে। আপনি জানেন যে আমাদের যে ইউরেথ্রা কিংবা আমাদের পেলভিক ফ্লোরের যে মাংসপেশিগুলো রয়েছে পেলভিসের, এটা মানে ডার্মাটোম এবং মায়োটোম অনুযায়ী আমাদের সার্কুলেশনটা বেসিক্যালি কোমরের নিচের অংশ থেকে আসে, যে নাম্বার 4-5, নাম্বার 5S1, নাম্বার 3-4 এই রিজনে যদি কোনো কারো ডিস্ক প্রোল্যাপসের হিস্ট্রি থাকে, এমনিতেও দেখা যায় তার প্রেগন্যান্সি ছাড়াও তার কিন্তু এই ধরনের বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে। তার কম্প্রেশনটা খুব বেশি হয়, তাহলে নার্ভগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। তো এই ক্ষেত্রে যখন দেখা যায় যে আমাদের ডিউরিং মানে প্রেগন্যান্সি পিরিয়ড, যখন এটা 6 মান্থ অ্যাবভ হয়ে যায়, তখন যেহেতু অম্বের ওজনটা বেড়ে যায়, তখন স্পাইনেও প্রেসার পড়ে, ডিস্কটাও অনেক সময় বালজিংটা আরো বেড়ে যায়, তখন এই দুইটা কম্বিনেশনে তার কিন্তু এই সমস্যাগুলো ডেভেলপ করতে পারে। তো এটা আসলে ওটার সাথে অনেকখানি রিলেটেড। তো এই সময়গুলোতে আসলে একটু পর্যবেক্ষণে থাকতে হয়। আমাদের পরামর্শ হলো যে উনি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ তো থাকবেনই, পাশাপাশি যদি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ থাকেন, তাহলে এই জিনিসটাকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই গর্ভবতী মায়েদের কোমর ব্যথার জন্য আপনার কিছু উপদেশ আমরা একটু শুনতে চাচ্ছি। আপনার বলার পরে আমি বিদায় নিয়ে নেব। যে আসলে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আমাদের যেটা বলা, যে আসলে এই গর্ভাবস্থায় যদি কোমর ব্যথা হয়, সেটাকে অনেক সময় আমরা ইগনোর করি, অনেকে মনে করি এই সময় একটু একটু ব্যথা হবেই, মানে এটাকে আমরা মেনে নিই, যার ফলে দেখা যায় যে জিনিসটা পরবর্তীতে অনেক খারাপের দিকে চলে যায়। আসলে যে কারণে কিংবা যখনই ব্যথাটা হচ্ছে, যদি আপনি একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নেন, এমন হতে পারে সামান্য 2টা এক্সারসাইজই আপনাকে এই ব্যথা থেকে পরিত্রাণ দিয়ে দিতে পারে। কিন্তু যখন এটা প্রলং টাইম হয়ে যাবে, তখন কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে এমন একটা সিচুয়েশনের দিকে যাই, যে ওই সময় যেহেতু আপনার পেইন কিলার খেতে পাচ্ছেন না, এবং ফিজিওথেরাপিতেও আমরা কিছু ইন্টারভেনশন দিই কোমর ব্যথার ক্ষেত্রে, সেটা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে দিতে পারছি না। তো আপনার কিন্তু এই কষ্টটা অনেক বেড়ে যাবে, এবং একটা সময় যে দেখা যাচ্ছে যে অনেক সাফারিংস মানে ভুগতে হবে, অনেক কষ্ট পেতে হবে। তো প্রথমেই যদি আপনি একজন কনসালটেন্টের পরামর্শ নিয়ে নেন, আশা করি আপনারা এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনাদের আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।